আবারও একটি নতুন গল্প শুনবার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুনবেন রিমা বিশ্বাসের লেখা গল্প হলদে স্মৃতি। উজানদের বাড়ি প্রায় বছর 5 পরে আসা। উজানের মা পরিপাটি করে খেতে দিয়েছেন। লক্ষ্মী পুজোর সময় গড়া নাড়ু মোয়া মুরগি। উজানদের বাড়ি আগে খুব আসতো রিমলি, ওদের আগের বাড়ির পাড়া। পরে রিমলির বাবা লেক গার্ডেন্সে নতুন ফ্ল্যাট নিয়ে চলে গেলে ওদের এই ভাড়া বাড়ির পাড়ার টানটা রয়েই গিয়েছিল। উজান ছিল ওর থেকে বছর 4 বড়, মোটাসোটা গোলগাল চেহারার ছেলে। ও ছোটবেলার বন্ধু। তবে শুধু কি উজান, আর কি কেউ ছিল না? ছিল, এই পাড়াতেই ছিল রিমলির অত্যন্ত টানের সেই মানুষটা। তাই আজ বারবার উজানদের বৈঠকখানা ঘরটায় বসে উত্তর দিকের বন্ধ জানালায় চোখটা ঠিক চলে যাচ্ছে। মোবাইল ফোনটা এগিয়ে ধরে উজানের মা, বলে, দেখ রিমলি, উজানের মেয়ে। ফোন হাতে রিমলি অবাক প্রায়। ও মা, পুরো উজানদার মতো হয়েছে। উজানের মা মিটিমিটি হাসে। ওখানকার স্কুলে ভর্তি হয়েছে। ও দেশের অ্যাকসেন্টে ইংলিশ বলে, বাংলার মধ্যে জানে আলু আর ভাত। আমায় ডাকে টাম্মা। রিমলিও হাসে। জার্মানিতে শীত পড়ে প্রচুর। উজানদা যা শীত কাতুরে ছিল, এখন কি করে থাকছে ও দেশে? উজানের মায়ের মুখ সামান্য যেন বিরক্ত। বললেন, আমার সেই উজান কি আর আছে? হাতের ফোন বাজতে রিমলি ফোন এগিয়ে দিল। কানে ফোন চেপে উজানের মা কথা বলতে শুরু করলেন কোনো পরিচিতের সঙ্গে। হাতের প্লেটে নামিয়ে রিমলি এগিয়ে গেল জানালার দিকে। বুকটা ধুকপুক করছে। জানালার কাছটায় যেতেই অতীতের হুল্লোড়। চোখের সামনে ছোটাছুটি করা ছেলে মেয়ের দল, তাদের মাঝে নিভৃতে বসে তরুণ তরুণী। লক্ষ্মী পুজোর আগে বিজয়ার সাথে বেরিয়েছে মৌমাছির দল। উজান, রিমলি, পারমিতা, আশুতোষ আর জিষ্ণু। মিষ্টিগুলো জিষ্ণুর প্লেটে তুলে দিত যেই মেয়েটা, আর জিষ্ণু চোখ ছোট করে চাইলে গলা নামিয়ে বলতো, জানিস তো, মিষ্টি পারি না খেতে। সেই মেয়েটা কবে আর ভেবেছিল এগুলো শুধু অতীত হয়ে যাবে। এ যেন সহস্র মাইল দূরের কোনো পরিচিত হাতছানি। চোখের সামনে সার বেঁধে নামে ঘটনা প্রবাহ। ঝিমিয়ে আসা আলোর হাত ধরে সন্ধ্যার এলোকেশে পদার্পণ। পাখির কলকল্লোল। শীত শুরুর আগে বাতাসের আর্দ্রতা হারানোর উদাসীনতা। আরও মনে পড়ে রিমলির মন খারাপ। জিষ্ণুর হাত চেপে রয়েছে। তাহলে কলকাতার অফারটা নিয়ে নি, জিষ্ণু বলে। তৎক্ষণাৎ ওর কাঁধ থেকে মাথা তোলে রিমলি। একদম না, পুনের জবের অপরচুনিটি অনেক। তুই যে মন খারাপ করছিস। আর করব না, আমি তোর প্রোগ্রেসের কাঁটা হতে চাই না। জিষ্ণু ভয়ঙ্কর এক মায়াবী দৃষ্টিবাণে বিঁধেছিল সেদিন। তারপর ধীরে চুমু খেয়েছিল কপালে। আজও সেই স্পর্শ অনুভব করে শিহরিত হয় শরীর। ওদিকে জানালার কবজাটা গেছে, তাই বন্ধ করে দিয়েছি। আমি একা কত দিকে ছুটি বল? আজকাল কাঠের মিস্ত্রি পাও কি মুখের কথা? উজানের মার বুঝে ফোনে কথা সারা হয়ে গেছে। আবার বৈঠকখানায় ফিরে বললেন কথাগুলো। সামান্য ইতস্তত বোধ করল রিমলি, যেন উজানের মা ধরে ফেলেছে ওর এই জানালার এতটা কাছে এসে দাঁড়ানোটা। থতমত খেয়ে বলল, এদিকে একটা আম গাছ ছিল না, সেটাই ভাবছিলাম। তা তো আছে, ছাতে উঠলে দেখতে পাবি। ছাতে? একবার ঘুরে আসি কাকিমা। যা না, কতগুলো গাঁদার চারা পুঁতেছি, একটা কলমের বাতাবি লেবুও আছে, দেখে আয়। রিমলি এরকম একটা সুযোগই তো চাইছিল, যদি ছাতে উঠে ওপারের অতীত সমহিমায় বর্তমান রূপ নেয়। ছুটতে যখন সিঁড়ি চড়ছে তখন উজানের মা বললেন, আগে তোরা সবকটা কি হুটোপুটি না করতিস, তখন কি আর জানতুম এ বাড়ি এমন শূন্য হয়ে যাবে। তোদের এক একজন ছড়িয়ে ছিটিয়ে থাকবে এক এক জায়গায়। কথা কটা যেন বলে দিল যে আজ এ পাড়ায় আগের অনেকেই আর নেই। কিন্তু জিষ্ণুদের তো নিজেদের বাড়ি ছিল। জিষ্ণু হয়তো নেই, কিন্তু ওর বাড়ির লোক। ছাদে উঠে বুক ভরে শ্বাস টানে রিমলি। পুরনো দিনের গন্ধ যদিও কিছু মিলল না। 5 বছর এমন কি পুরনো, কিন্তু তাও বদলেছে অনেক কিছু। ফ্ল্যাটের সংখ্যা বেড়েছে আর গাছের সংখ্যা কমেছে। বেড়েছে অনেক নতুন মুখ আর চাকচিক্যের বহর। ঘুরে ঘুরে যখন দাঁড়িয়েছে জিষ্ণুদের বাড়ির দিকটায়, তখন চোখে পড়ল ছাদ ভরা অজস্র মেয়েদের ভেজা কাপড় মেলা। এসব কাপড় কখনোই জিষ্ণুর মায়ের নয়। চোখটা জ্বালা করে উঠল রিমলির।
এ পাড়ার পুরনো বন্ধুদের সঙ্গে আর যোগাযোগ নেই। পারমিতা ছবি পোস্ট করে, কিন্তু কখনো রিমলির পোস্টে রিয়্যাক্ট করে না। সেই থেকে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। আশুতোষ তো ফেসবুকে নেই, ফোন নাম্বার আছে, কিন্তু কথাও হয়ে ওঠে না। আশুতোষ অস্ট্রেলিয়ায় আছে, ভালো চাকরি করে ওখানে। আর জিষ্ণু, যার জীবনের প্রতি পাতার পুঙ্খানুপুঙ্খ রিমলির জানা ছিল, তার সম্বন্ধে কতটুকু জানে আজকের দিনে দাঁড়িয়ে? জিষ্ণু ফেসবুকে আছে, কিন্তু রিমলির ফ্রেন্ড লিস্টে নেই। ফেসবুক ঘেঁটে দেখেছে ওর একটা লক প্রোফাইল। ফোন নাম্বার নেই যদিও, জোগাড় করা অসাধ্য কিছু নয়, কিন্তু কি বলবে ফোন করে? একমাত্র অলক্ষ্যে নেওয়া যায় কিছু খোঁজ খবর। বিয়ে করেছে হয়তো। এ পাড়া ছাড়ার পর প্রথম এদিকে আসা যাওয়ার মাঝে 5 বছর ছিল রিমলির অজ্ঞাতবাস। ইচ্ছে করেই আসতো না এদিকটায়, তাই জানা নেই জিষ্ণু বিয়ে করেছে কিনা। তার কোনো হদিশও অবশ্য পাওয়া গেল না, কয়েকটা ভেজা কাপড় মেলা ছাড়া। রিমলির প্রায় দিনই তো মনে পড়ে ওর কথা। জিষ্ণু কি ভাবে কখনো? ভাবতে ভাবতে নামছিল সিঁড়ি। সিঁড়ির মুখটায় এসে উজানের মা বললেন, দেখলি আমার বাতাবি লেবুর গাছ? দেখলাম। একটু ভয়েই বলল রিমলি, কারণ গাছের দিকে খেয়াল আর করলো কখন। সে তখন মনোযোগী ছিল উল্টো দিকের ছাতে। তুই এখন যেন কি করছিস? উজানের মা জিজ্ঞেস করে। ইনপ্রাইড লিমিটেডের সিনিয়র ম্যানেজার। বাবা, আমাদের সেই ছোট্ট রিমলি আজ এত বড় হয়ে গেল। রিমলি হাসে। উজানের মা দ্বিতীয় প্রশ্ন হানেন, তোর কিন্তু বরাবরের একটা জেদ ছিল, কিছু একটা করে দেখিয়ে দেব, এমন একটা জেদ। তা বিয়ে করবি না? এ প্রশ্নের উত্তর লাজুক হেসে এড়িয়ে যায় রিমলি। হালকা শ্বাস পড়ে বুক বেয়ে। অতীতের পাতাগুলো যেন আবার কবে ফুরফুর করে খুলতে থাকে। সত্যি স্টুডিয়াস ছিল রিমলি। পড়ার সময় কেউ বিরক্ত করলে বড় রাগ হতো। পরীক্ষার আগে চাই বারবার রিভিশন, আর তখনই ফোন করবে জিষ্ণু। রিমলি বিরক্ত হলে বলবে, কি হবে অত পড়ে? ব্রিলিয়ান্টরা অত পড়ে না। ওকে এড়িয়ে যেতে পারতো না রিমলি, তবু একরকম জোরজার করে ফোন রেখে দিত। বলতো, পরীক্ষার কদিন মনে কর তোর সঙ্গে আমার ডিভোর্স। তারপর যদি পরীক্ষা খারাপ হতো, তখন তার প্রভাব পড়তো মেজাজে। জিষ্ণুর সঙ্গে কথা পর্যন্ত বলতে ইচ্ছে করতো না। দুজনে পাশাপাশি হাঁটছে রাস্তার ধার দিয়ে। জিষ্ণু জিজ্ঞেস করলো, তুই কতদিন বা পড়াশোনা করবি? অত কি ভাবছিস পড়া নিয়ে? অবাক হয়ে গোল চোখে চায় রিমলি। কতদিন পড়বো মানে? আরে আজীবন তো আর কেউ পড়ে না। অ্যাটলিস্ট তুই তো আর কোনো বিশেষজ্ঞ হবি না। বিয়েই তো করবি আলটিমেট। তো বিয়ে করলে কেউ রেজাল্ট নিয়ে ভাবে না? ভাবে? বলে ফুস করে মুখের শব্দে হেসে উঠেছিল জিষ্ণু। সে সময় ওকে পাগলাটে মনে হয়েছিল, কিন্তু তখনও বোঝেনি জিষ্ণু ভয়ঙ্কর প্যাট্রিয়ার্কাল। জিষ্ণু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তখন সবে ইন্টার্নশিপ থেকে চাকরিতে পার্মানেন্ট হয়েছে। রোজ রোজ ওর সঙ্গে ওর সিনিয়রের কিটিমিটি লেগে থাকতো। জিষ্ণুর ট্যালেন্ট অনেক বেশি ছিল, সে আন্দাজে ও সিনিয়রদের কম। তাই তারা সবসময় জিষ্ণুকে দাবিয়ে রেখে ওকে বোঝাতে চাইতো ও ওদের চাইতে কম। তা বুঝে যেত জিষ্ণু। ঘন্টার পর ঘন্টা এ নিয়ে অভিযোগ আর অনুযোগ করতো রিমলির কাছে। তাতেই শান্তি পেত জিষ্ণু। রিমলি মন দিয়ে শুনত, শান্ত করার চেষ্টা করতো ওকে। বলতো, ধৈর্য ধর জিষ্ণু, একদিন তোর কদর করতে ওরা বাধ্য হবে। কখনো বলতো, তোর সময় যখন আসবে তখন এরা আপনিই চুপ হয়ে যাবে। জিষ্ণু তখন পুনে থেকে কলকাতায় ট্রান্সফার্ড। এরপর জিষ্ণুর ভালো অফার এলো মুম্বাই থেকে। প্যাকেজ ভালো, নতুন ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে, পলিটিক্স বেশি। সন্ধ্যের ঝিলমিল বাতির মাঝে ওদের চিরাচরিত পার্কের বেঞ্চে বসে জিষ্ণু বলল, বাড়ি থেকে তোর ব্যাপারটা তো সবাই জানে, এখন বলছে মুম্বাইয়ে যাওয়ার আগে যেন বিয়েটা সেরে নি। কথাটাই ঘাবড়েছিল রিমলি। জিষ্ণু দাঁড়িয়ে গেছে ঠিকই, ও আরও উন্নতি করবে এও নিশ্চিত, কিন্তু রিমলির স্বপ্ন যে গৃহবধূ হওয়া নয়। রিমলি বলল সে কথা, বলল, কিন্তু এখন বিয়ে করলে আমার কেরিয়ার বরবাদ হয়ে যাবে। জিষ্ণু কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে থেকে বলল, তোর কেরিয়ার? আমার যা রোজগার, তোকে কিছু না করলেও চলবে। তাছাড়া আমাদের দুজনের বাড়ির অবস্থা ভালো। তবে আমি ঠিক বুঝতে পারছি না। ও মা, আমি কি টাকা পয়সার ব্যাপারে তোর উপর সবসময় ডিপেন্ড করে চলবো নাকি? তার সরকারি ফর্মে ওয়াইফকে ডিপেন্ডেন্ট বলে মেনশন করে কেন তবে?
খুব দম বন্ধ লেগেছিল কথাটায়। জিষ্ণু কি আজকের দিনের ছেলে? কিছুদিন কথা বলা বলে বন্ধ রইল। রিমলি বুঝতে পারছিল ভুল নাম্বার ডায়াল করা হয়ে গেছে হয়তো, কিন্তু তারুণ্যের প্রথম ভালো লাগা, প্রথম স্পর্শ, প্রথম প্রেমকে অস্বীকার করা যায়? জিষ্ণু দেখা করে খালি বিয়ের কথা বলে। রিমলি ওর কেরিয়ারের কথা বললে ও হেসে উড়িয়ে দেয়। বলে, তুই চাকরি করে যা কামাবি তাতে আমাদের ইলেকট্রিক বিল আর রাঁধুনির মাইনে উঠবে। বলতো, চাকরি করলে তুই সংসার কি করে সামলাবি? ফিউচারে বেবি হলে কি করে সব ম্যানেজ করবি? ভেবে দেখেছিস? তারপর একরকম যেন হুমকি দিল জিষ্ণু। আমার ভাই চাকরিওয়ালা মেয়ে পছন্দ নয়, আমি ঘরোয়া মেয়ে চাই, যার মন বাইরে বাইরে করবে না। অনেক চেষ্টাতেও জিষ্ণুকে নিজের ফিলোজফি বোঝাতে পারেনি রিমলি। একই সঙ্গে পড়াশোনা করে বেড়ে ওঠে, কি করে সেই পড়াশোনা থেকে অর্জিত দক্ষতাকে কাজে না লাগিয়ে ওতে মরচে ধরিয়েও ভুলে যায় ওর দক্ষতা জিষ্ণুর চাইতে কিছু কম নয়। জিষ্ণু কি বুঝতে পারছিল না ওর অফিসের সিনিয়র আর ওর ভিতরে কোনো তফাৎ নেই? ওরা ওকে যেমন গুরুত্ব দিতে নাড়াচ্ছিল, জিষ্ণু রিমলির বুদ্ধিমত্তার মর্যাদা দিতে তেমনই সমান কৃপণ। জিষ্ণু এও বলতো, মেয়েরা আবার অঙ্ক পারে, তাহলেই হয়েছে। কথায় কথায় বলতো মেয়েলি বুদ্ধি, বলতো মেয়েদের আবার কেরিয়ার। তাই বুকে অনেক যন্ত্রণা লুকিয়ে রিমলি বলতে বাধ্য হয়েছিল, আমরা ছোটবেলায় ভালো ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে পুতুল খেলার জীবন এক নয়। জিষ্ণু কিছু বলেনি, ও প্রস্তুত ছিল প্রায়। এ সম্পর্ক ভেঙে যেতে যতটা কষ্ট আর হতাশার ভিতর রিমলিকে যেতে হয়েছিল, রিমলি জানে তার অর্ধেক কষ্টও পেতে হয়নি জিষ্ণুকে। ছেলেরা ইমোশন বোঝে কি? তারা দেখে সুযোগ সুবিধা আর সুখ। উজানদের বাড়ি থেকে বেরোবার মুখে উজানের মা হঠাৎ বলল, হ্যাঁ রে রিমলি, জিজ্ঞেস করতে খারাপ লাগলেও কিছু মনে করিস না মা। বলি, জিষ্ণু এমন করলো কেন জানিস? তোরা তো একটা সময়। উজানের মা থামল। এ পাড়ার অনেকেই জানতো ওদের কথা। উজানের মা জানতো বেশিরভাগটা। রিমলিদের সঙ্গে খুব যাতায়াত ছিল সে সময়। রিমলি বলল, আমাদের টিউনিং ঠিকঠাক হলো না, কিন্তু সবাই বলে আজ রিমলি থাকলে জিষ্ণুটার এমন হতো না। এবার যেন চমকালো রিমলি। জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে জিষ্ণুর? ও মা, তুই বুঝি জানিস না? দুপাশে মাথা নাড়ায় রিমলি। বিয়ে করেছিল, মেয়েটা বেশ বড় লোক বাড়ির, কিন্তু তার ডিম্যান্ড প্রচুর। বাড়ির কোনো কাজ করবে তো নাই, উপরন্তু খালি বাইরে খাবো আর ঘুরবো। জিষ্ণু অতিষ্ঠ হয়ে আমস্টারডাম চলে গেল বউ ফেলে। মেয়েটা নোংরাও তেমন রে, দেখলেই মনে হয় বাসি কাপড় পর্যন্ত কাচে না। বলো কি? তা ও এখন কোথায়? আমস্টারডামেই থাকে। বউ এখন দেখছে কদিন হলো শ্বশুরবাড়ি এসেছে, নইলে বাপের বাড়িই থাকে। শুনলাম নাকি সে একটা ব্যাংকের লোন ডিপার্টমেন্টে কাজ নিয়েছে। তার ঘরে দম বন্ধ লাগে। উজানের মা এক অদ্ভুত ব্যাপার এমন বোঝাতে ঠোঁট বেঁকালেন। বেশ অবাক হলো রিমলি। মানুষ যা চায় তা কখনো পায় না। জিষ্ণু চেয়েছিল একটা পুতুল, যাকে নাচানোর দড়িটা থাকবে ওর হাতে, কিন্তু ও ভুলে গিয়েছিল দড়ি যে অন্যের হাতে দিয়েই আমরা চুক্তিবদ্ধ হয়ে এ ধরাতলে পা রেখেছি। উজানদের বাড়ির গেটের সামনে আসতে রিমলি দেখতে পেল জিষ্ণুদের বাড়ি থেকে একটা লাল রঙের সালোয়ার পরা মেয়ে বেরিয়ে আসছে। গায়ের রং কাগজের মতো, চেহারায় মেদ ঠাসাঠুসি করে রয়েছে। ওর পাশ দিয়ে ওকে দেখতে দেখতে বেরিয়ে গেল মেয়েটা। সেদিকে চেয়ে রইল রিমলি। বড় অবাক লাগছিল জিষ্ণুর সম্পর্কে জেনে। জিষ্ণু সুখী হয়নি, বা হয়তো আমস্টারডামের সুখ খুঁজে নিয়েছে। লাল সালোয়ার পরা ওই মেয়েটি যে জিষ্ণুর বিবাহিতা স্ত্রী, সে সুখ খুঁজে নিতে চাইছে ওর নতুন চাকরিটাতে। এই চাকরি ছিল জিষ্ণুর আসল অবজেকশন, যা বর্তমানে ওর স্ত্রীর লক্ষ্য। জীবন বড় এলোমেলো, যত গোছাতে চাইবে তত যেন অগোছালো হয়ে যাবে। তবু বুঝতে পারছিল রিমলি, জিষ্ণুকে ফেলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে আজ আর আফসোসের কিছু নেই। শেষবারের মতন ফেলে আসা পাড়াটার দিকে তাকিয়ে রিমলির কেন যেন মনে হলো ওই আগের আকর্ষণগুলো আর রইল না, স্মৃতিটাই নোনা ধরে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।